আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা কে কেমন আছো জানাইও। তোমরা বলতেছিলে আজকে যে বিজয় দিবস, আজকে যেহেতু তো আজকে বিজয় দিবস নিয়ে অথবা সাধারণ জ্ঞান নিয়ে একটা ক্লাস নিতে। তো আমরা যেটা ভাবলাম, আমরা শেখ মুজিবুর রহমানকে নিয়ে ক্লাস নিছিলাম তাই না, সাধারণ জ্ঞানের। তো আজকে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু করি। তো যেহেতু বিজয় দিবস, বাট আজকে আমরা বিজয় দিবস পর্যন্ত যাইতে পারবো না, কারণ আমাদের মুক্তিযুদ্ধ তো অনেক ব্যাপক একটা ঘটনা। আমরা যতদূর পারি আজকে আমরা চেষ্টা করি পড়ানোর, তারপর আমরা হচ্ছে গিয়ে নেক্সট ক্লাসে আমরা বাকি পার্টটুকু পড়বো। তো আজকে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের ফার্স্ট পার্ট। তাহলে আমাদের টপিক কোনটা আজকে? মুক্তিযুদ্ধ, ঠিক আছে। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের আজকে আমাদের হচ্ছে ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্ট, ওকে। তো আমরা দেখো মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের যেটা যেটা পড়তে হবে, আমি মোটামুটি বেশ ভালোই ইনফরমেশন দিব, এবং এটাও বলে দেবো যে কোনগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট এবং কোনগুলো কম ইম্পর্টেন্ট। তো বেশি ইম্পর্টেন্টগুলো ভালোভাবে পড়বা, কম ইম্পর্টেন্টগুলো একবার একটু রিডিং দিয়ে যাবা, ওকে। তো দেখো, মুক্তিযুদ্ধ নিয়ে আমরা পড়া শুরু করলে আমরা বেসিক্যালি আমরা মার্চ থেকে শুরু করি। মার্চ মার্চ 1971, মার্চ 1971 থেকে আমরা আমাদের পড়াশোনা শুরু করি। এর আগে আমাদের 71-এর আগের যে ঘটনা, ওগুলো আমরা পাকিস্তান শাসনামলের মধ্যে পড়ব। তো ওগুলো হচ্ছে আমরা আরেকটা ক্লাসে পড়ব। তো মার্চ নিয়ে আমরা পড়াশোনা করলে প্রথমে আমাদের যেটা চলে আসে দেখো আমাদের হাতে, সেটা হচ্ছে আমাদের পহেলা মার্চ কি হয়েছে, ঠিক আছে। পহেলা মার্চ, পহেলা মার্চ 1971 কি হয়েছে আমরা যদি একটু দেখতে চাই। যেটা হয়েছে, জাতীয় পরিষদের অধিবেশন ছিল ওই দিন, কিন্তু ওইটা ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশনটা স্থগিত করে দেয়, এবং এটা অনির্দিষ্টকালের জন্য, ঠিক আছে। তো আমরা যেটা এটা বলবো যে ইয়াহিয়া কি করে, ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য, এটা একটু মনে রাখো, অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন, স্থগিত করেন। তো তখন কাহিনীটা কি হয় জানো? এই যে আমাদের জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়, তখনই আমাদের হচ্ছে গিয়ে বাঙালিরা বুঝতে পারে যে না, কাহিনী হয়েছে, ওরা আমাদের হাতে কখনোই ক্ষমতা দিবে না। যেহেতু আমরা 70-এর নির্বাচনে বাংলাদেশের এই যে আমাদের আওয়ামী লীগ জয়যুক্ত হয়েছিল, ঠিক আছে। তো বাট ওই সময় এই যে তোমার হচ্ছে জাতীয় পরিষদের একটা অধিবেশন বসার কথা ছিল, যেখানে ক্ষমতা হস্তান্তরিত হবে। বাট ওরা যে এই জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করছে, তার মানে বাঙালিরা বুঝতে পারছে যে না, ওরা কখনোই আমাদের হচ্ছে ক্ষমতা আমাদের হাতে দিবে না। তখন কি হয়েছে, তখন আমাদের হচ্ছে গিয়ে বাঙালির যে নেতারা ছিল তারা বিভিন্ন ডিসিশন নিছে, যেমন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়েছে। এটা দরকার নেই, এটা লেখা লাগবে না, বাট এটা মনে রাখো যে এই পহেলা মার্চের পর দোসরা মার্চ থেকে, দোসরা মার্চ থেকে আমাদের হচ্ছে গিয়ে 25শে মার্চ পর্যন্ত, 25শে মার্চ এই কয়দিন আমাদের হচ্ছে অসহযোগ আন্দোলন চলতেছিল। বঙ্গবন্ধু ডাক দিচ্ছিল অসহযোগ আন্দোলনের, এবং অসহযোগ আন্দোলন চলতেছিল। অসহযোগ আন্দোলন বলতে কি, যে আমাদের হচ্ছে পাকিস্তানিদের, পাকিস্তান সরকারকে কেউ কোনোভাবে সাহায্য করবে না, ট্যাক্স দিবে না, সরকারি প্রতিষ্ঠানে চাকরিতে যাবে না, বা এরকম জিনিসপাতি ছিল। তো অসহযোগ আন্দোলন চলতেছিল 2রা মার্চ 1971 থেকে 25শে মার্চ 1971 পর্যন্ত। আচ্ছা, এর এর বাইরে কি হয়, এর বাইরে আরেকটা ঘটনা ঘটে যে 2 আর 3 তারিখে হরতাল পালিত হয়। 2, 3 এই দুইটা তারিখে কি হয়, হরতাল পালিত হয়, হরতাল পালিত হয়, ওকে। এই একটা ঘটনা। আর যদি আমরা পড়তে যাই, ওকে, আর আমাদের লাগবে না। এবার আমরা হচ্ছে গিয়ে দেখো, এরপর আমরা যেটা পড়বো, এই 2রা মার্চ আমাদের হচ্ছে গিয়ে আসম আব্দুর রব। উনি কে ছিল বলতো? আমরা যখন বঙ্গবন্ধু পড়ছিলাম তখন ওনার নাম কিন্তু আমরা বলছিলাম, উনি কি ছিল? 2রা মার্চ 1971 আসম আব্দুর রব, আসম আব্দুর রব উনি কি করে? আচ্ছা, কই গেল, দেখো, আসমা আব্দুর রব 2রা মার্চ 1971 সালে আসমা আব্দুর রব ডাবির হচ্ছে গিয়ে আমাদের যে বটতলা ছিল, বটতলায় বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করে। কি করে? আসমা আব্দুর রব মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করে, মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করেন। হ্যাঁ, এটা কোথায় করে? ঢাবির বটতলায়। ঢাবি বলতে কি, আমাদের ঢাকা ভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়, বটতলায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়, ওকে। এবং এইটা মনে রাখো, এই যে আমাদের হচ্ছে গিয়ে এই যে মানচিত্র খচিত, হ্যাঁ, মানচিত্র খচিত জাতীয় পতাকা, এর নকশা করে হচ্ছে শিবনারায়ণ দাস।
কি করে? এর নকশা করে শিবনারায়ণ দাস। শিবনারায়ণ দাস। এবং এর পরবর্তীতে আমাদের হচ্ছে গিয়ে যে আমাদের বর্তমান যে মানচিত্রটা আছে, বর্তমান মানচিত্রতে আমাদের নকশা জাতীয় পতাকা মানে মানচিত্র খচিত না, এবং বর্তমান যে পতাকাটা আছে এটার আমাদের হচ্ছে গিয়ে পরবর্তীতে শিবনারায়ণ দাসের ওই আমাদের নকশাকার থাকে না। তো জাতীয় পতাকার বর্তমান জাতীয় পতাকার ডিজাইনার হয়েছে কামরুল হাসান, পটুয়া কামরুল হাসান। তো ওই নামটা মনে রাখো। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা দেখলাম প্রথমত। এরপর দেখো কি হয়। এরপর আমাদের যেটা হয় দেখো, আমাদের এই গেল 2 তারিখের কাজ। 3 তারিখে আমাদের কিছু ঘটনা ঘটে। 3রা মার্চ 1971। 3রা মার্চ 1971 কি হয়? এই দিনে পল্টনে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়। কি করা হয়? স্বাধীনতার ইশতেহার, মানে এর মধ্যে আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছিল। ইশতেহার পাঠ করা হয়, পাঠ করা হয়। কে করে? এটা একটু মনে রাখতে হবে। কে করে? করে হচ্ছে কি শাহজাহান সিরাজ। শাহজাহান আচ্ছা কই গেল? শাহজাহান সিরাজ এই ঘটনাটা ঘটায়, এবং এটা ঘটনা হয় পল্টনে, মানে স্বাধীনতার ইশতেহার পাঠ করে পল্টনে। ওকে, নেক্সট আমরা যদি আরেকটা জায়গায় যাইতে চাই, দেখো এরপর কি হয়। এই দিনে এই আমাদের হচ্ছে গিয়ে 3রা মার্চে আরেকটা ঘটনা ঘটে। আমার সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়। কি করা হয়? আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়। জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়। এবং এই দিনে আরও একটা ঘটনা ঘটে, যেটা হচ্ছে গিয়ে পল্টনে আগের দিন আমাদের না, এই যে পল্টনে আমাদের যে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়, তখন জাতীয় পতাকা প্লাস জাতীয় সঙ্গীত উত্তোলন করা হয় একসাথে। মানে জাতীয় পতাকা উত্তোলন অবস্থায় জাতীয় সঙ্গীত তার উত্তোলন করে, জাতীয় সঙ্গীত গাওয়া হয় আর কি। জাতীয় পতাকা উত্তোলনের সাথে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। উত্তোলনের সাথে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। ওকে, এর বাইরে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে, এটা তোমরা যখন মুক্তিযুদ্ধ পড়াইছিলাম তখন তোমরা এটা দেখছো, যেটা ঘটানো হয় যে এই 3রা মার্চ আসম আব্দুর রব কি করে? আসম আব্দুর রব শেখ মুজিবকে জাতির জনক উপাধি দেয়। এটা এখান থেকে পড়ে রাখো যে শেখ মুজিবকে জাতির জনক উপাধি দেয়। উপাধি দেয় কে দেয়? দেয় হচ্ছে আসম আব্দুর রব। আসম আব্দুর রব। ওকে, আসম আব্দুর রব। আচ্ছা, এইগুলা গেছে আমাদের কবের ঘটনা? এইগুলা গেছে আমাদের হচ্ছে গিয়ে 3রা মার্চ 1971-এর ঘটনা। 3রা মার্চ 1971-এর ঘটনা। ওকে, এখন তোমরা এখান থেকে আমার একটা জিনিস একটু পড়ে নাও এখানেই। সেটা হচ্ছে আমাদের এই যে মুক্তিযুদ্ধের শহীদ, মুক্তিযুদ্ধের যে শহীদ, ওকে, তো মুক্তিযুদ্ধের শহীদকে এটা একটু মনে রাখো যে প্রথম শহীদ মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হচ্ছে আমাদের শঙ্কু সমজধার। কি নাম? শঙ্কু সমাজ বানানো হয় নাই, শঙ্কু সমজধার। আচ্ছা, তাহলে মুক্তিযুদ্ধের প্রথম শহীদকে শঙ্কু সমজদার। এবং এটা মনে রাখো যে সেই শঙ্কু সমজদার হচ্ছে রংপুরের। দেখছো আমাদের হচ্ছে গিয়ে আবু সাইদের মতোই। আচ্ছা, তো প্রথম শহীদকে শঙ্কু সমজদার, যে হচ্ছে গিয়ে রংপুরের। আচ্ছা, এরপর কি হয়েছে দেখো। এরপর আমাদের হচ্ছে গিয়ে দ্বিতীয় শহীদ, মুক্তিযুদ্ধের দ্বিতীয় শহীদ হচ্ছে গিয়ে ফারুক ইকবাল। কি নাম? ফারুক ইকবাল। ওকে, এবং মুক্তিযুদ্ধের সর্বশেষ শহীদ ওর নাম হচ্ছে তসলিম। সর্বশেষ শহীদ হচ্ছে তসলিম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা 2টা ইনফরমেশন পড়লাম, 3টা ইনফরমেশন। প্রথম শহীদ শঙ্কু সমজদার রংপুরের, দ্বিতীয় শহীদ হচ্ছে ফারুক ইকবাল, এবং সর্বশেষ শহীদ হচ্ছে তসলিম। এবং এই ফারুক, তসলিম ওরা হচ্ছে গিয়ে মালিবাগ মৌচাক ওই এলাকার, যেটা হচ্ছে গিয়ে আমাদের
ঢাকার। তো এই মালিবাগ মৌচাকে তোমার হচ্ছে মৌচাকে হচ্ছে গিয়ে একটা স্তম্ভ আছে, ফারুক তসলিম স্তম্ভ, ঠিক আছে। আচ্ছা, ওটা আমাদের ইম্পর্টেন্ট না। এবং এই তসলিম হচ্ছে গিয়ে 17 ডিসেম্বর মারা যায়, 17 ডিসেম্বর মারা যায়, এটা একটু মনে রাখো। তসলিম হচ্ছে 17 ডিসেম্বর মারা যায়। ওকে, এরপর দেখো এরপর কি ঘটে আমাদের। এবার একটু 7ই মার্চের কথা আমরা বলি, ঠিক আছে। 7ই মার্চ, 7ই মার্চ কি 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 ঘটে। ওকে, তো 7ই মার্চ আমাদের যেটা ইম্পর্টেন্ট আসলে সেটা কি, ওই যে বঙ্গবন্ধুর ভাষণ। কোথায় ভাষণ? রেসকোর্স ময়দানে। রেস কোর্স ময়দানে। রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি? সোহরাওয়ার্দী উদ্যান, সোহরাওয়ার্দী উদ্যান। ওকে, এটা হচ্ছে বর্তমান নাম, এটা মনে রাখো যে বর্তমান নাম। ওকে, আর কি হয় দেখো, এই আমাদের যে রেসকোর্স ময়দানে যে 7ই মার্চের ভাষণ দেওয়া হয়, এই 7ই মার্চের ভাষণের টাইম কতটুকু সময় ছিল এটা একটু মনে রাখো। টাইম হয়েছে 18 মিনিট 37 সেকেন্ড। হ্যাঁ, 18 মিনিট 37 সেকেন্ড। তো 18.37 মিনিট আমরা লিখলাম, 18 মিনিট 37 সেকেন্ড। এবং এইটা একটু মনে রাখো যে এই 7ই মার্চের ভাষণকে হচ্ছে আমাদের 30 অক্টোবর 2017 ইউনেস্কো, হ্যাঁ, ইউনেস্কো ইউনেস্কো 30 অক্টোবর 2017, 30 অক্টোবর 2017 এই 7ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের হচ্ছে গিয়ে আমাদের একটা ঐতিহাসিক দলিল হিসেবে ওরা উল্লেখ করে। তো এটি মনে রাখো যে এই 30 অক্টোবর 2017 ইউনেস্কো এটা হচ্ছে গিয়ে বিশ্ব ঐতিহাসিক দলিল বলে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে রাখে, ঠিক আছে। বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য। এবং আরেকটা মনে রাখো, এই 7ই মার্চের ভাষণকে বলা হয় ম্যাগনা কার্টা। কিসের সাথে তুলনা করা হয়? ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়। এই ম্যাগনা কার্টা বেসিক্যালি হচ্ছে গিয়ে আমাদের মোস্ট প্রবাবলি যুক্তরাষ্ট্রের বা যে কোনো একটা ওরকম একটা দেশ, আমার খেয়াল নেই একদম। তো ওদের একটা হচ্ছে গিয়ে এরকম একটা দলিল আছে, ওরকম একটা ভাষণ আছে, তো ওইটাকে ম্যাগনা কার্টা বলে। তো ওইটার সাথে আমাদের তুলনা করা হয়, যে 7ই মার্চের ভাষণকে ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়, ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়। ওকে, আরেকটা জিনিস মনে রেখো, 7ই মার্চ নির্ভর আমাদের কিছু জিনিসপাতি আছে। 7ই মার্চ নির্ভর আমাদের কিছু জিনিসপাতি আছে, যেমন আমাদের হচ্ছে গিয়ে 7ই মার্চ নির্ভর একটা মুভি আছে। তো আমরা যদি এটা পড়ি যে 7ই মার্চ নির্ভর কি আছে, আমাদের একটা মুভি আছে একটা, যার নাম হচ্ছে দি স্পেস। হ্যাঁ, দি স্পেস, দি স্পেস। ওকে, এটা যদি আমরা একটা অন্য কালার দিয়ে, আচ্ছা, 7ই মার্চ নির্ভর মুভি হচ্ছে দি স্পিচ। এবং এই মুভিটা হচ্ছে গিয়ে পরিচালক ছিল ফখরুল আরেফিন। হ্যাঁ, এটা লাগবে না, এটা দরকার নেই। দি স্পিচ মনে রাখো যে 7ই মার্চ নির্ভর মুভি দি স্পিচ, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আমাদের ওকে, এটা মনে রাখো। এবং এরপর আমরা যেটা পড়বো সেটা পরের পেজে দেখাই দিচ্ছি, যে 7ই মার্চে কয়টা দাবি ছিল, ঠিক আছে। 7ই মার্চের ভাষণে দাবি কয়টা দাবি ছিল দেখো, 4টা দাবি ছিল, এটা মনে রাখবা, 4টা দাবি। ওই 6 দফার মতো কিন্তু, ওই 6 দফা 6টা বললো না, ঠিক আছে, 6 দফা না কিন্তু, এটা এটা হচ্ছে আমাদের 7ই মার্চের কয়টা দাবি ছিল, 4টা দাবি। এবং এটা মনে রাখো, ওই 4টা দাবি একটু পড়া লাগে। আচ্ছা দাঁড়াও, 4টা দাবি আমাদের একটু হচ্ছে গিয়ে একটু বসো। ওকে, হচ্ছে আমার কলেজের আমাদের মেডিকেলের আমার একটা ফ্রেন্ড, আমার হাই স্কুলে আমরা এক স্কুলে ছিলাম, ঠিক আছে। তো এখন তোমরা এখানে অনেকে আছো, হয়তো অনেকের পরিচিত, তোমরা একসাথে চান্স পাবা, এক মেডিকেলে বা এক নার্সিংয়ের কলেজে চান্স পাবা, এটা একটা ভালো জিনিস। তা আমাদের এলাকা থেকে আমরা 2জন চান্স পেয়েছিলাম আমাদের বছর মেডিকেলে, এবং এক মেডিকেলে পড়তেছি এখন। আচ্ছা, তো 7ই মার্চের ভাষণে আমাদের 4টা দাবি ছিল। এই 4টা দাবি, 7ই মার্চের ভাষণে 4টা দাবি ছিল, কি কি আমাদের একটু পড়া লাগবে দেখো। এক নম্বরে হচ্ছে সামরিক আইন, হ্যাঁ, যে মার্শাল ল ছিল, সামরিক আইন বা মার্শাল ল, এটা প্রত্যাহার করতে হবে। সামরিক আইন, এটাকে আমরা কি বলি, মার্শাল ল প্রত্যাহার করতে হবে। 1 নম্বর দাবি ছিল এইটা। 2 নম্বর দাবি ছিল আচ্ছা, 1 নম্বর দাবি ছিল এইটা। 2 নম্বর দাবি ছিল সামরিক বাহিনী যারা ছিল মাঠে বা রাস্তাঘাটে, সামরিক বাহিনীকে ব্যারাকে ফেরত নিতে হবে। ব্যারাক কি, যেখানে হচ্ছে গিয়ে আমাদের সৈন্যরা থাকে, ঠিক আছে, ওইটাকে ব্যারাক বলা হয়। তো সামরিক বাহিনী ব্যারাকে ফেরত যেতে হবে, এটা ছিল আমাদের 2 নম্বর দাবি। 3 নম্বর দাবি কি ছিল? 3 নম্বর দাবি ছিল হত্যাকাণ্ডের তদন্ত করতে হবে, হত্যাকাণ্ডের তদন্ত
ও সংখ্যা মানে কয়জন মারা গেছে এগুলো একটু বের করতে হবে। আর 4 নাম্বার ছিল জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর। ঠিক আছে, ক্ষমতা হস্তান্তর মানে হচ্ছে 70 নির্বাচনে যে আওয়ামী লীগ যে হচ্ছে কি আমাদের নিরঙ্কুশ বিজয় অর্জন করছিল ওই ক্ষমতা হস্তান্তর করতে হবে। মূলত এইটাই আমাদের হচ্ছে পাকিস্তান সরকার চায় না, এইটার জন্যই মূলত মুক্তিযুদ্ধটা পরে বাঁচছিল। আচ্ছা, এরপর দেখো আমাদের হচ্ছে গিয়ে যেটা এরপর পর্ব 19শে মার্চ। এখন 7ই মার্চের তো ওই ভাষণ গেল। এরপর 19শে মার্চ 1971 এই দিন কি হয় দেখো ঘটনাটা। এই দিনে আমাদের হচ্ছে গাজীপুর, হ্যাঁ গাজীপুরে আমাদের হচ্ছে গাজীপুরের চৌরাস্তা মোড়ে প্রথম সশস্ত্র প্রতিরোধ তৈরি হয়। এটা একটা উল্লেখযোগ্য একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। সশস্ত্র সশস্ত্র বানান কি বলতো? সশস্ত্র, দেখি হইলে হয়েছে না হইলে না। সশস্ত্র প্রতিরোধ, প্রথম সশস্ত্র প্রতিরোধ 19শে মার্চ 1971। এটা কোথায়? গাজীপুর, তৎকালীন নাম ছিল জয়দেবপুর। গাজীপুর, যদি লিখি জয়দেবপুর ব্র্যাকেটে লিখে দেই, গাজীপুর জয়দেবপুর এর কোথায়? চান্দনা বা চৌরাস্তা মোড়ে। ঠিক আছে, চৌরাস্তা মোড়ে। এবং এই যে আমাদের গাজীপুরে হচ্ছে গিয়ে প্রথম সশস্ত্র প্রতিরোধ করা হয়েছিল, এ কারণে গাজীপুরে একটা হচ্ছে গিয়ে ভাস্কর্য আছে যেটার নাম ছিল হচ্ছে গিয়ে জাগ্রত চৌরঙ্গী। হ্যাঁ, কি নাম ছিল? জাগ্রত চৌরঙ্গী। জাগ্রত চৌরঙ্গী, জাগ্রত চৌরঙ্গী। এবং এর নির্মাতা ছিলেন আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক, এটা পড়ো। এবং এটা হচ্ছে জাগ্রত চৌরঙ্গী হচ্ছে স্বাধীনতার পরের প্রথম ভাস্কর্য। ঠিক আছে, স্বাধীনতার পরের প্রথম ভাস্কর্য ছিল জাগ্রত চৌরঙ্গী। ওকে, এর মাঝে কি হয় শোনো। এর মাঝে হচ্ছে কি আমাদের 7ই মার্চের ভাষণ তো হয়ে যায়। এর মাঝে হচ্ছে ইয়াহিয়া আসে, মুজিব এবং ইয়াহিয়ার মধ্যে অনেক আলোচনা হয়। এর মধ্যে ভুট্টো ঢাকায় আসে 22 তারিখে, মার্চের 22 তারিখে ভুট্টো ঢাকায় আসে। 22 তারিখে ভুট্টো ঢাকা আসছিল। এবং এরপরে কি হয়? এরপরে আমাদের হচ্ছে যে মেইন কাহিনীটা যে আমাদের কি 25শে মার্চের কালো রাত্রি। তো 1971-এর 25শে মার্চ কি হয় এই দিনে? 1971 সালের 25শে মার্চ, এইটা মনে রাখো, এই দিনটা হচ্ছে বৃহস্পতিবার। কি বার? বার হচ্ছে বৃহস্পতিবার। এবং এই দিনে কি হয়? মধ্যরাতে আমাদের হচ্ছে 11টা 30-এর পর মেনলি শুরু হয়। মধ্যরাতে 11টা 30 মিনিটের পর, ওকে, 11টা 30-এ আমাদের হচ্ছে হামলা করা হয়, যেটার আমরা নাম কি দিই? অপারেশন সার্চলাইট। ওকে, তো এই অপারেশন সার্চলাইটের আর দুইটা জিনিস একটু পড়তে হবে। দেখো, এই অপারেশন সার্চলাইটের মূল পরিকল্পনাকারী কে ছিল? মূল পরিকল্পনাকারী এটাকে ছিল, এটা লাগে। আর হচ্ছে গিয়ে ওকে, এটাই আমাদের বললে হয়, এটা দুইটা মানুষ। তো মূল পরিকল্পনা ছিল, এক হচ্ছে টিক্কা খান, আর আরেকজন ছিল হচ্ছে কি রাও ফরমান আলী। তো এই দুই বান্দা হচ্ছে আমাদের মূল পরিকল্পনাকারী ছিল 71-এর আমাদের হচ্ছে অপারেশন সার্চলাইটার। ওকে, আর মেইন ছিল মূলত হচ্ছে টিক্কা খান, উনি মেইন ছিল। ওকে, এখান থেকে আর দু একটা জিনিস একটু পড়ো, যে আমাদের হচ্ছে পলাশির যুদ্ধ। হ্যাঁ, পলাশির যুদ্ধ যে আমাদের 1757 সালের 23শে জুন, ওইটাও ছিল বৃহস্পতিবার, একটু মনে রাখো। ঠিক আছে, আচ্ছা। এরপর আমাদের হচ্ছে ঢাকার বাইরে, হ্যাঁ, এরা তো ছিল এখানে। ঢাকার বাইরে যে গণহত্যা হয়, ঢাকার বাইরে গণহত্যার নেতৃত্ব দেয় খাদিম হোসেন রাজা। কে দেয়? খাদিম হোসেন রাজা। ওকে, এবং প্রথম আক্রমণ করা হয় রাজারবাগ পুলিশ লাইনে। এবং দ্বিতীয় আক্রমণ করা হয় ইস্ট পাকিস্তান রাইফেলস পিলখানায়। যেটা হচ্ছে পিলখানায় ছিল। এখানে আমাদের হচ্ছে দ্বিতীয় হামলা করা হয়। তাহলে এই দুটো জিনিস আমরা একটু দেখলাম। ওকে, এরপর দেখো কি হয়। ওকে,
এরপর আমাদের যেটা হয়, শেখ মুজিবকে গ্রেপ্তার করা হয়, এটা তো আমরা জানি। শেখ মুজিবকে আচ্ছা, এটা আমরা হচ্ছে কি এই এতকালের যে আওয়ামী বয়ানে আমরা মূলত পড়তেছি, বাট বেসিক্যালি এখানে গ্রেপ্তারের কাহিনীটা একটু অন্যরকম। হ্যাঁ, মুজিব নিজেই ঘর থেকে যায় নাই। তাজউদ্দিন বলছিল যে পালাই গিয়ে হচ্ছে গিয়ে যুদ্ধ পরিচালনা করার কথা, বাট মুজিব বলছে তাজউদ্দিন তুমি ফিরে যাও। মুজিব যায় নাই। মুজিব হচ্ছে পাকিস্তানি বাহিনীর কাছে চলে গেছে বলতে সেনাবাহিনী এসে ওনারা উঠাই নিয়ে গেছে বলতে ওভাবে না যে অ্যারেস্ট করে নিয়ে গেছে, চলে গেছে। এবং ওনার ফ্যামিলি মাসিক ভাতা পাইতো যুদ্ধের সময়, এবং হচ্ছে হাসিনার ছেলেও হয়েছে যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর কাছে। তো ওগুলো অন্য কথা, তার দরকার নেই। দেখো, শেখ মুজিবকে গ্রেপ্তার করা হয় কোথা থেকে? গ্রেপ্তার করা হয় ধানমন্ডির 32 নং বাসা থেকে, ঠিক আছে? ধানমন্ডির 32 নং বাসভবন থেকে। এবং এই যে গ্রেপ্তার করা হয়, এই অপারেশনের নাম দেওয়া হয়, যে অপারেশনের নামটা ছিল অপারেশন বিগ বার্ড। হ্যাঁ, ওই যে বড় পাখিটা ধরছে, তো এই কারণে নাম দিয়েছে অপারেশন বিগ বার্ড। কি নাম দিয়েছিল? অপারেশন বিগ বার্ড। আচ্ছা, এরপর দেখো, এরপর যেটা হয় আমাদের হচ্ছে গিয়ে আরও দুইটা অপারেশনের নাম একটু পড়ো। অপারেশন কিলো ফ্লাইট। কি নাম? অপারেশন কিলো ফ্লাইট। এটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী, ঠিক আছে? বাংলাদেশ যে বিমান বাহিনী, বিডি বিমান বাহিনী, ওরা হচ্ছে ইন্ডিয়ায় গিয়ে ট্রেনিং দিছিল, তারপর ফিরে আসছে, ফিরে এসে পাকিস্তানকে আক্রমণ করছে। বাংলাদেশ বিমান বাহিনী ইন্ডিয়া গিয়ে ট্রেনিং নেয়, দেন কি করে? দেন পাকিস্তানিদের অ্যাটাক করে, আক্রমণ করে। এই অপারেশনটার নাম হচ্ছে গিয়ে অপারেশন কিলো ফ্লাইট। আচ্ছা, এরপর একটা হচ্ছে অপারেশন চেঙ্গিস খান। চেঙ্গিস খানের নাম তোমরা শুনছো না? অপারেশন চেঙ্গিস খান। তো এই অপারেশনটা বেসিক্যালি হচ্ছে আমাদের পাকিস্তানি বিমান বাহিনী ইন্ডিয়ার বিমান বাহিনীতে অ্যাটাক করছিল, বুঝছো? পাকিস্তান বিমান বাহিনী ইন্ডিয়ার বিমান ঘাঁটিতে অ্যাটাক করছিল, তো এটাকে আমরা বলি হচ্ছে অপারেশন চেঙ্গিস খান। এবং আরেকটা অপারেশন হচ্ছে অপারেশন ক্লোজ ডোর। ক্লোজ ডোর মানে কি? দরজা বন্ধ করে দিছে, মানে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে যে অস্ত্র, হ্যাঁ, মানুষের মুক্তিযোদ্ধাদের কাছে অস্ত্র ছিল, এবং এই কারণে কিন্তু অনেক গ্যাঞ্জাম হয়েছে মুক্তিযুদ্ধের পর, ঠিক আছে? স্বাধীনতার পর অনেক লুটপাট হয়েছে। তো ওই মুক্তিযুদ্ধের অস্ত্র যে কালেক্ট করে নিছে পরে সরকার, ওইটাকে বলা হয় অপারেশন ক্লোজ ডোর। তো এটাকে আমরা কি বলবো? মুক্তিযুদ্ধের পর অস্ত্র কালেক্ট, হ্যাঁ, মুক্তিযুদ্ধের পর যে অস্ত্র কালেক্ট করছে এটাকে বলা হয় অপারেশন ক্লোজ ডোর। তাহলে আমরা কয়েকটা অপারেশন সম্পর্কে একটু টুকটাক জানলাম। আচ্ছা, এবার দেখো, 25শে মার্চ রাত 12টার পর আমরা তো জানি যে 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু হচ্ছে গিয়ে কি করে? স্বাধীনতার ঘোষণা দেয় ওয়্যারলেস মাধ্যমে। বাট এটা একটু একটু গ্যাঞ্জামের ব্যাপার। তাজউদ্দিন বঙ্গবন্ধুকে বলছিল যে আপনি একটা ভাষণ দিয়ে যান, অথবা বলছিল আপনি লিখে দিয়ে যান, তাহলেও হবে। বাট বঙ্গবন্ধু এটা অস্বীকৃতি জানায়। পরে হচ্ছে গিয়ে কাহিনী আছে, লাগবে না, দরকার নেই, যেটা আমরা পড়ে আসছি ওইটাই পড়ি। এ ধরনের কোশ্চেন এবছর তোমাদের আসার চান্স খুব কম। তো কি করে? 26শে মার্চ প্রথম প্রহরে 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু কি করে? বঙ্গবন্ধু, এটাও পরীক্ষা অনেক সময় আসতো আগে, যে ওয়্যারলেস মাধ্যমে কি করে? স্বাধীনতার ঘোষণা দেয়। কেবল গেল তো আওয়ামী লীগ সরকার, আগে যা ছিল এটাই এবার পড়ো, বাট এখান থেকে আবার কোশ্চেন আসার চান্স কম। স্বাধীনতার ঘোষণা দেয়। ওকে, এরপর কি হয় দেখো, এরপর এরপর চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র হতে এই বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা দ্বিতীয়বারের মতো দেয় হচ্ছে গিয়ে M.A. হান্নান। 26শে মার্চ 1971 সালে, 1971 26শে মার্চ কি করে? M.A. হান্নান
চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা ঘোষণা পাঠ করেন। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো তৃতীয়বার ওটা লাগবে না, 26শে মার্চ। আচ্ছা এটাকে মনে রাখো যে 26শে মার্চকে স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়েছে 1980 সালে। ঠিক আছে, স্বাধীনতা দিবস 26শে মার্চের স্বাধীনতা দিবস এটা ঘোষণা করা হয়েছে 1980 সালে। 1980 সালে, 1980 সালে। ওকে, এরপর আরেকটা জিনিস মনে রাখো, এই যে আমাদের চট্টগ্রামের যে কালুরঘাট বেতার কেন্দ্র, হ্যাঁ এই কালুরঘাট বেতার কেন্দ্র পরবর্তীতে ওরা হচ্ছে এখানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র তৈরি করা হয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হিসেবে এটাকে হচ্ছে পরিণত করা হয়। এটাও করা হয় হচ্ছে গিয়ে 26শে মার্চ 1971। 26শে মার্চ 1971। ওকে, তো এরপর আমরা যেটা পড়বো দেখো, এরপর আমরা যেটা পড়বো, ওকে এরপর আমরা যেটা পড়বো, এই যে আমাদের এই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল, বা কলকাতা থেকে আমাদের বেশ কিছু আমাদের প্রোগ্রাম পরিচালিত হইতো ওই সময়। এর মধ্যে আমরা কয়েকটা নাম একটু পড়বো, যেমন চরমপত্র। হ্যাঁ, চরমপত্র। এই চরমপত্র পাঠ করতে গিয়ে চরমপত্র পাঠ করতে হচ্ছে এম আর আখতার মুকুল। এম আর আখতার মুকুল চরমপত্র পাঠ করতো। এবং এম আর আখতার মুকুলের একটা বই আছে, এটা একটু পড়ো, ওনার লেখা একটা বই, আমি বিজয় দেখেছি। ওকে, তো চরমপত্র এম আর আখতার মুকুল এটা আমরা পড়বো। আর এরপর হচ্ছে আরেকটা হচ্ছে জল্লাদের দরবার। হ্যাঁ, জল্লাদের দরবার, এটা ওই সময় প্রচলিত হইতো। জল্লাদের দরবার এটাই মূলত হচ্ছে গিয়ে আমাদের পাকিস্তানিদের বিভিন্নভাবে হচ্ছে গিয়ে গালাগালি করা হতো, মুক্তিযোদ্ধাদের হচ্ছে গিয়ে একটু ভরসা দেওয়া হতো, এরকম বিভিন্ন জিনিসপাতি করা হতো। তো জল্লাদের দরবার এটার পরিচালনা করতো কল্যাণ মিত্র। এবং এইটাই জল্লাদের দরবারে ইয়াহিয়া খানকে বলা হয়েছিল কেল্লা ফতেহ খান। হ্যাঁ, ইয়াহিয়া খানকে, সুন্দর নাম না, কেল্লা ফতেহ খান, এই নামে ডাকা হয়েছিল ইয়াহিয়া খানকে। ঠিক আছে, আচ্ছা তো এটা পড়ো, এইটুকু পড়লে এখান থেকে আমাদের হইতেছে। এরপর দেখো, এখন আমরা কয়েকটা একটু সঙ্গীত পড়বো। সঙ্গীত মানে কি, কয়েকটা গান পড়বো যেগুলো আমাদের জন্য একটু মোটামুটি একটু ইম্পর্টেন্ট, মুক্তিযুদ্ধ ভিত্তিক কয়েকটা গান। ঠিক আছে, মুক্তিযুদ্ধ কয়েকটি গান যেগুলো আমাদের জন্য একটু মোটামুটি ইম্পর্টেন্ট, ওইগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। দেখো, সবার শুরুতে আমরা যেটা দেখবো 1 নম্বরে, সেটা হচ্ছে আমাদের আমার সোনার বাংলা। হ্যাঁ, এটা তো আমরা জানি, আমার সোনার বাংলা। তো এইটার আমাদের গীতিকার মানে কি, যে গানটা লিখছে। ঠিক আছে, এটার গীতিকার আছে, এখানে আমরা গীতিকার লিখে দেই, গীতিকার। তো এটার আমাদের গীতিকার ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, এটা আমরা জানি, রবীন্দ্রনাথ ঠাকুর। এবং সুরকার মানে কি, যে গানটা সুর দিছে, সুরকার এটাই ছিল আমাদের রবীন্দ্রনাথ। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, এবার শিল্পী বলতে কি, এটা তো আমাদের কোরাস সঙ্গীত, মানে হচ্ছে গিয়ে সমবেত স্বরে অনেকে একসাথে গায়, এটা আমরা তাহলে লিখে দিই যদি তোমাদের মনে থাকে। মনে না থাকলে বেসিক্যালি গীতিকার মনে রাখবা। গীতিকার মনে না থাকলে হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে ওই গীতিকার মনে রাখবা। গীতিকার মনে থাকলে সুরকার মনে রাখবা। সুরকার মনে থাকলে শিল্পী মনে রাখবা, মানে একটার পর একটা ইম্পর্টেন্ট, গীতিকারটা মেইন ইম্পর্টেন্ট আসলে। ওকে, তো হচ্ছে গিয়ে আমাদের সুরকার কে ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর ছিল। এবং শিল্পী কাটা ছিল, এটা তো আমাদের সমবেত সঙ্গীতের সুরে গাই, শিল্পী সমবেত। এটা আমরা কোরাস লিখে দিই। কোরাস মানে হচ্ছে সমবেত সঙ্গীতের সুরে যেটা গাওয়া হয়। ঠিক আছে, আচ্ছা যেটাকে বলছি কোরাস। ওকে, এরপর দেখো, আচ্ছা আমরা যেখানে ছিলাম, আমরা আমার সোনার বাংলার কথা বুঝলাম, যে আমার সোনার বাংলা হচ্ছে আমাদের গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর, সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর, এবং শিল্পী হচ্ছে কোরাস সঙ্গীত। এরপর যেটা পড়বা সেটা হচ্ছে আমাদের জয় বাংলা
বাংলার জয়, এরকম একটা আমরা আমরা গান শুনি না যে জয় বাংলা বাংলার জয়। দেখো এটা কিভাবে মনে রাখবা, এটা হচ্ছে আমাদের এটার গীতিকার হচ্ছে গাজী মাজহারুল আনোয়ার, গাজী মাজহারুল আনোয়ার, এবং এর সুরকার হচ্ছে আনোয়ার পারভেজ, আনোয়ার পারভেজ, ঠিক আছে। তো আর এটার হচ্ছে আমাদের শিল্পী হয়েছে শাহনাজ বেগম, শাহনাজ বেগম। এটা একটু শর্টকাটে মনে রাখতে পারো, সেটা হচ্ছে জয় জয় দেখতেছো না, যে জয় জয় মানে কি জ জ, এখানে মনে রাখবা গাজী মাজহারুল আনোয়ার পারভেজ শাহনাজ বেগম, একটু জয় জয় মিলাবা, ঠিক আছে। তো এগুলো হচ্ছে একটু শর্টকাট, মানে একটু ইজিলি কেমনে মুখস্থ রাখা যায়। ওকে, এরপর এরপর কারার ওই লৌহ কপাট, এটা তো তোমরা শুনছো, কারার ওই লৌহ কপাট। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের, এটা তো আমরা জানি যে এটার গীতিকার কে, কাজী নজরুল। হ্যাঁ, এবং এই যে কাজী নজরুল, হ্যাঁ কাজী নজরুলটা তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট, কারণ এবার আমাদের যে জুলাই বিপ্লবে কাজী নজরুল কিন্তু অনেক বেশি প্রাসঙ্গিক ছিলেন। প্রাসঙ্গিক ছিলেন কেমন, আমাদের বিভিন্ন গান আমরা কিন্তু নজরুলের কারারে লৌহ কপাট শুনছি, আমরা নজরুলের মেলা কিন্তু বিদ্রোহী গানগুলো এবার কিন্তু আমাদের অনেক সামনে আসছে, যেমন রবীন্দ্রনাথ যেটা আসে নাই। তো এই কাজী নজরুলটা আমার কেন জানি মনে হচ্ছে তোমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। ওকে, তো কারারে লৌহ কপাট, কাজী নজরুল ইসলাম গীতিকার এবং সুরকার, আর গানটা শিল্পী হচ্ছে এটাও একটা কোরাস সঙ্গীত। ওকে, আরেকটা মনে রাখো, সোনা 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 লোকে বলে সোনা। হ্যাঁ, সোনা 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 লোকে বলে সোনা, লোকে বলে সোনা, একটা গান আছে না যে সোনা নয় তত খাঁটি। ওকে, তো এটা হচ্ছে, এটার আমাদের হচ্ছে গিয়ে আব্দুল লতিফ, আব্দুল আব্দুল লতিফ, এবং এটা হচ্ছে সুরকার হচ্ছে, সুরকারও আব্দুল লতিফ, আব্দুল লতিফ, এবং এর গানটা গাইছে হচ্ছে শাহনাজ বেগম। যেটা বলছি শিল্পীর নাম কিন্তু অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, বাট গীতিকারের নামটা একটু ইম্পর্টেন্ট বেশি। এখন এগুলা কেমনে মনে রাখবা, এটা একটা কথা, এটা হচ্ছে গিয়ে একটু নিজেরা নিজেদের মতো করে গল্প টল্প বানায় নিবা। যেমন এই আব্দুল লতিফের এইটা আমি কেমনে পড়তাম, আমার নানা, হ্যাঁ আমার নানার নাম ছিল আব্দুল লতিফ, তো আমি এরকম পড়তাম যে সোনা নানা, সোনা নানা, ঠিক আছে, সোনা নানা। তো সোনা 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 লোকে বলে সোনা মনে পড়লে আমার সোনা থেকে নানার নাম মনে পড়তো, তো নানা আব্দুল লতিফ। তো এখন তোমার নানার নাম তো আর আব্দুল লতিফ না, তো তোমার তো এরকম মনে থাকবে না, তো তুমি তোমার মতো করে একটা এরকম গল্প সাজাই নেবে। অনেকে ছন্দ দিয়ে পড়ায়, বাট ওই ছন্দ আসলে অতটা এফেক্টিভ না। কারণ কি, কারণ তোমার ছন্দটা মুখস্থ করা লাগবে প্রথম কথা, এরপর কোন ছন্দ, কোনটার জন্য কোন ছন্দ, এটা মনে রাখা লাগবে, এগুলো কিন্তু টাফ। তো আমি ওই ছন্দটা এই কারণে অতটা ইম্পর্টেন্ট দেই না, কারণ ছন্দটা যখন পড়ায় তখন মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটা, মনে হয় খুব অ্যামাজিং ক্লাস নিতেছে, বাট আসলে আসলে বাট ওইটা একটা ঝামেলার জিনিস, ঝামেলার জিনিস কিসের জন্য, কারণ যখন তোমার পারা লাগবে তখন তুমি দেখবা যে এটা তুমি পারতেছো না, তোমার কাছে মনে হবে ইন্টারেস্টিং ক্লাস, বাট ইন্টারেস্টিং ক্লাস হইলে তো কাজ হবে না, তোমার তো এটা পারতে হবে, তাই না? আচ্ছা, ওকে, এবার এবার আমরা আরেকটা জিনিস একটু দেখি তাহলে, আর কয়েকটা গান দেখি। শোনো একটি মুজিবরের থেকে, এটা তো তোমরা শুনছো, এখন এবার আসার চান্স খুবই কম, তারপর আমরা একটু লিখে রাখি, শোনো একটি মুজিবরের থেকে। এটা আমাদের গানটা হচ্ছে গিয়ে এটা মূলত একটা কবিতা, কবিতা থেকে গান হচ্ছে, এটা আমাদের গীতিকার হচ্ছে গৌরী প্রসন্ন মজুমদার, গৌরী প্রসন্ন মজুমদার, এবং এর হচ্ছে সুরকার হচ্ছে আংশুমান রায়, আংশুমান রায়। ওকে, এবং এটা গাইছিল গাইছিল অংশমান রায়, ওগুলো আমার লাগবে না, লাগবে না। এরপর মোরা একটা ফুলকে বাঁচাবো বলে, এটা তোমরা শুনছো না, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এরকম একটা গান আছে না। তো এইটা আমাদের হচ্ছে গিয়ে লিখছে হচ্ছে গোবিন্দ হালদার, গোবিন্দ হালদার, এবং এটার হচ্ছে গিয়ে আপেল মাহমুদের নাম তোমরা মেবি শুনছো, আপেল মাহমুদ হচ্ছে এটা শুরু করছে, আপেল মাহমুদ। ওকে, আর কোনোটা কি লাগবে? আচ্ছা, একটা পড়ো যে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, এক সাগর, এক সাগর রক্তের বিনিময়ে। ওকে, এটা আমাদের গীতিকার ছিল হচ্ছে গিয়ে, এটাও আমাদের গোবিন্দ হালদার ছিল গীতিকার, এবং সুরকার ছিল আপেল মাহমুদ। ওকে, আর আরেকটা পড়তে পারো, এটা আমাদের হচ্ছে শুধুমাত্র গীতিকারটা লাগে, সেটা হচ্ছে আমাদের ওই জনতার সংগ্রাম চলবেই চলবে। হ্যাঁ, জনতার সংগ্রাম, এটা মেবি একটা মেনলি আর কি একটা কবিতা,
সেখান থেকে আমাদের গান হয়েছিল পরে চলবেই চলবে। এটার লেখক হচ্ছে গিয়ে সিকান্দার আবু জাফর। তোমরা মেবি ওনার নাম শুনছো না, কবিতা আমরা পড়ছি স্কুল কলেজে, সিকান্দার আবু জাফর। ওকে, এখন এখন তোমাদের যেটা দরকার, দেখো আমরা মোটামুটি কয়েকটা গান কবিতার, আর কি আমাদের গান কবিতা লাগবে, দাঁড়াও তো আমাদের, আচ্ছা আরেকটা লাগবে আর একটা লাগবে, সেটা হচ্ছে ধনধান্য পুষ্পভরা। এটাও আমাদের ইজি, মানে আমরা শুনছি বা আমাদের মনে আছে, এটাও তো আমাদের একটা কবিতা। ধন ধান্য পুষ্পভরা, এটা ইম্পর্টেন্ট, এটা আমাদের এই জুলাই বিপ্লবে অনেক গাওয়া হয়েছে, তাই না? এই কারণে এটা ইম্পর্টেন্ট। ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা, গীতিকার হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়, দ্বিজেন্দ্রলাল রায়, এবং এর সুরকারও দ্বিজেন্দ্রলাল রায়। ঠিক আছে, সুরকারও দ্বিজেন্দ্রলাল রায়, দ্বিজেন্দ্রলাল রায়। আরেকটা পড়তে পারো, সেটা হচ্ছে আমাদের দেখো, আরেকটা তোমরা পড়তে পারো, সেটা যদিও ভাষা আন্দোলন কেন্দ্রিক, ওই সালাম সালাম হাজার সালাম, ওইটা তোমার হচ্ছে, এটা একটু ইম্পর্টেন্ট, সালাম সালাম হাজার সালাম। ওকে, তো এটা আমাদের হচ্ছে গিয়ে এটার আমাদের গীতিকার ছিল ফজলে খোদা, এবং এটা সুরকারটা মেনলি ইম্পর্টেন্ট, আব্দুল জব্বার এটা সুরকার ছিল। ঠিক আছে, সুরকার এবং শিল্পী ছিল। তাহলে গীতিকার হচ্ছে ফজলে খোদা। আচ্ছা, এবং এর সুরকার হচ্ছে আব্দুল জব্বার। ওকে, তো এই মোটামুটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গান কবিতা হিসেবে এইগুলা মোটামুটি রাখো। এগুলা মোটামুটি পড়লে এখান থেকে কমন আসার চান্স অনেক বেশি। অনেকগুলো আমি লিখে দিয়েছি, সবগুলো ইম্পর্টেন্টও না, বাট তোমরা একবার রিডিং দিয়ে যাবা। ওকে, এরপর দেখো আমরা একটু সামনে যাই, আমাদের হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু গান কবিতা একটু দেখলাম। এখন আমরা একটু মুক্তিযুদ্ধের কি পড়বো বলো তো? মুক্তিযুদ্ধের আমরা একটু কে কে কোন ডিউটিতে ছিল, হ্যাঁ ওইগুলো একটু পড়বো, মুজিবনগর সরকারটা পড়বো। তার আগে আমরা একটা জিনিস দেখি, যেটা হচ্ছে মুক্তিযুদ্ধের আমাদের হচ্ছে, দেখো মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিল বলো তো? কে ছিল প্রধান সেনাপতি? মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি, ওকে, সেনাপতি তো আমরা জানি ওসমানী ছিল। জেনারেল আতাউল, জেনারেল মোহাম্মদ আছে একটা, সম্পূর্ণটা মনে রাখলেই ভালো, জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী, বা তাকে আমরা কি জানি, এমএজি ওসমানী। ঠিক আছে, আমরা তাকে জানি যে এমএজি ওসমানী। ওকে, উনি ছিল প্রধান সেনাপতি, এবং এবং উনি প্রধান সেনাপতি হিসেবে মানে হচ্ছে দায়িত্ব নেয় হচ্ছে 17 এপ্রিল 1971, যেদিন মুজিবনগর সরকার শপথ পাঠ করে। বাট ওটা অতটা ইম্পর্টেন্ট না। এরপর যেটা ইম্পর্টেন্ট, মুক্তিযুদ্ধের চিফ অফ স্টাফ মানে স্টাফদের মধ্যে প্রধান ছিলেন এম আব্দুর রব। কে ছিল? এম আব্দুর রব। ঠিক আছে, এম আব্দুর রব। ওকে, কি হইল বলো তো? ওকে, এরপর যেটা আমরা পড়বো, এখন আমরা একটু মুজিবনগর সরকার নিয়ে একটু আলোচনা করি। দেখো, মুজিবনগর সরকার কবে প্রতিষ্ঠিত হয়েছে এটা আমাদের লাগবে। ওকে, মুজিবনগর সরকার আমাদের প্রতিষ্ঠিত হয়েছে 10 এপ্রিল 1971। তো আমরা জানি 10 এপ্রিল 1971। তাহলে আমরা আলাদা একটা টপিক নেই, মুজিবনগর সরকার। তোমাদের জিকে তো 20 মার্ক, এই জন্য তোমাদের হচ্ছে এবার মুক্তিযুদ্ধ থেকে যে আসবে না, এই সরকার পতন হইলো এই কারণে যে মুক্তিযুদ্ধ থেকে আসবে না, এটা কিন্তু খুবই রং একটা আইডিয়া। ঠিক আছে, মুক্তিযুদ্ধটাও পড়তে হবে, বাট আন্তর্জাতিক থেকে এবার ভালো আসবে, জুলাই বিপ্লব থেকে ভালোই আসবে, বাট মুক্তিযুদ্ধটাও পড়তে হবে, কারণ দুইটা তিনটা আসলে দুইটা তিনটাও তো মার্ক, তাই না? আচ্ছা, মুজিবনগর সরকার থেকে আমরা কি পড়বো? মুজিবনগর সরকার আমাদের প্রতিষ্ঠিত হয়েছে 10 এপ্রিল 1971, 10 এপ্রিল 1971। ওকে, এবং এই দিনে বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী ঘোষিত করা হয়। বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী ঘোষিত হয় এই দিনে। ঠিক আছে, আচ্ছা, এবং স্বাধীনতা ঘোষণা করা হয় এই দিনে। যাই হোক, এরপর এই মুজিবনগর সরকারটা কেমন সরকার ছিল? মুজিবনগর সরকারটা ছিল একটা হচ্ছে আমাদের
অস্থায়ী সরকার, তাই না? অস্থায়ী সরকার ছিল। ওকে, এখন মুজিবনগর সরকার তাহলে শপথ পাঠ করে কবে? এটা কি শপথ? শপথ পাঠ করে কবে? 17 এপ্রিল 1971। 17 এপ্রিল 1971। এবং এবং শপথ বাক্য কে পাঠ করায়? শপথ বাক্য পাঠ করায় অধ্যাপক ইউসুফ আলী। অধ্যাপক ইউসুফ আলী শপথ বাক্য পাঠ করায়। আচ্ছা, শপথ পাঠ করান, ঠিক আছে। আচ্ছা, এবং ওই সময় অনুষ্ঠানটা পরিচালনা করে আব্দুল মান্নান, এটা দরকার নাই। আচ্ছা, স্থান কোথায় হয়েছে? স্থানটা তো আমাদের জানা লাগবে। স্থানটা কোথায় ছিল? স্থানটা ছিল মেহেরপুরের মুজিবনগর, ঠিক আছে। ভবের পাড়া বৈদ্যনাথতলা, আমরা জানি যে কুষ্টিয়া জেলা ছিল কুষ্টিয়া। কুষ্টিয়ার আমাদের হচ্ছে ভবের পাড়া বৈদ্যনাথতলা, ভবের পাড়া বৈদ্যনাথ তলা, হ্যাঁ। এবং এটা হচ্ছে আমাদের মেহেরপুরে, পরবর্তীতে নাম করা হয়েছে মুজিবনগর, মেহেরপুর মুজিবনগর। এই নাম স্থানের কয়টা নাম মনে রেখে দাও, ঠিক আছে। মুজিবনগর, ওকে। এবং এবং এই যে আমাদের মুজিবনগর সরকার ছিল, এই মুজিবনগর সরকারের আমাদের হচ্ছে সরকারের সদস্য ছিল 6 জন। কয়জন সদস্য ছিল? 6 জন সদস্য ছিল। কয়জন সদস্য ছিল? কয়জন সদস্য ছিল আমাদের? 6 জন সদস্য ছিল। এবং এটা মনে রাখবে, এর রাষ্ট্রপ্রধান কে ছিল? রাষ্ট্রপ্রধান ছিল শেমু, হ্যাঁ, রাষ্ট্রপ্রধান ছিল শেমু, ওকে। এবং এবং তখন বাংলাদেশে বিভাগ ছিল কিন্তু 4টা, হ্যাঁ, এটা লাগবে না, দরকার নেই। 4টা বিভাগ ছিল আর 19টা জেলা ছিল। আচ্ছা, মুজিবনগর সরকারের সচিবালয় কোথায় ছিল? সচিবালয় কোথায় ছিল? 8 নং থিয়েটার রোডে। 8 নং থিয়েটার রোড, যেটা ছিল আমাদের কলকাতায় তখন, ঠিক আছে। কলকাতার 8 নং থিয়েটার রোডের সচিবালয় ছিল। আর যেটা পড়বা সেটা হচ্ছে এই এর মন্ত্রণালয় বা বিভাগ ছিল 12টা। বিভিন্ন মন্ত্রণালয় থাকে না, তো এর মন্ত্রণালয় ছিল 12টা। মন্ত্রণালয় 12টা ছিল। মন্ত্রণালয় কয়টা ছিল? 12টা ছিল। এখন মুজিবনগর সরকার থেকে আর আমাদের দেখো, এখানে মুজিবনগর সরকার একটা উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল। কি গঠন করা হয়েছিল? একটা উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল। এবং এই উপদেষ্টা পরিষদের, আচ্ছা দাঁড়াও, বর্তমানে আমাদের উপদেষ্টা আছে না, এরকম একটা উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল। উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদের আমাদের হচ্ছে সদস্য ছিল 8 জন। সদস্য 8 জন, এবং এর সভাপতি ছিল ভাসানী। ভাসানী তোমরা চিনো না? ভাসানী, ওকে। এর বাইরে আমরা কি বলবো? রাষ্ট্রপতি ও সর্বাধিনায়ক কে ছিল? রাষ্ট্রপতি ও সর্বাধিনায়ক কে ছিল? শেমু। আচ্ছা, এরপর যদি আমরা বলি উপরাষ্ট্রপতি বা অস্থায়ী রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি কে ছিল? সৈয়দ নজরুল ইসলাম। আচ্ছা, এরপর আমাদের আর কি লাগবে? উপরাষ্ট্রপতি, এরপর হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীটা লাগবে। প্রধানমন্ত্রী এবং একসাথে, এবং আরেকটা মনে রাখতে পারো, প্রতিরক্ষা মন্ত্রী। প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী কে ছিল? আমরা এটা মনে রাখি প্রো তাজ, ঠিক আছে। তাহলে তাজউদ্দিন আহমেদ। পুরো মানে হচ্ছে প্রধানমন্ত্রী, পরের পরে হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী। তাহলে প্রতিরক্ষা মন্ত্রী রাখলেও কিন্তু আমাদের তাজউদ্দিন হবে। তাহলে প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী ছিল তাজউদ্দিন আহমদ, ওকে। এরপর আর কি লাগবে? অর্থমন্ত্রীটা লাগবে। তাহলে অর্থ বাণিজ্য এবং শিল্পমন্ত্রী। এটা ছিল আমাদের হচ্ছে, ঠিক আছে। অর্থ মানে মন চায়, টাকা চায়, কি মনে চায় টাকা। তাহলে মন, হ্যাঁ, মন থেকে মনসুর আলী। তাহলে মন কি চায়? মন হয়েছে আমাদের টাকা চায়। টাকা মানে কি? অর্থ। তাহলে অর্থমন্ত্রী হয়েছে মনসুর আলী, ওকে। এরপর আমাদের পররাষ্ট্র ও আইনমন্ত্রী থাকে খন্দকার মোস্তাক আহমেদ।
মোস্তাক আহমেদ। ওকে, এরপর আমরা পড়ব হচ্ছে স্বরাষ্ট্র। হ্যাঁ, স্বরাষ্ট্র ত্রাণ ও কৃষি পুনর্বাসন মন্ত্রী। স্বরাষ্ট্র ত্রাণ ও কৃষি পুনর্বাসন, স্বরাষ্ট্র ত্রাণ ও কৃষি পুনর্বাসন মন্ত্রী থাকে হচ্ছে আমাদের AHM কামরুজ্জামান। AHM কামরুজ্জামান। ওকে ওকে, তো এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো কি? এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এরপর দেখো, এরপর আমরা আর দু একজন নাম একটু পড়বো। বহির্বিশ্বে একজন বিশেষ দূত নিয়োগ করা হয়েছিল। বহির্বিশ্বে বিশেষ দূত নিয়োগ করা হয়েছিল একজন, তার নাম ছিল বিচারপতি আবু সাইদ চৌধুরী। বিচারপতি আবু সাইদ চৌধুরী। ওকে, আরেকটা পড়তে পারো। আচ্ছা, এটা লাগবে না। আমাদের মিশন প্রধান ছিল একজন নয়াদিল্লি হুমায়ুন রশিদ চৌধুরী, আর কলকাতার মিশন প্রধান ছিল M হোসেন আলী। এই দুটো লাগবে না। আচ্ছা, এখন তোমরা যেটা জানো যে আমাদের মুক্তিযুদ্ধে সমগ্র বাংলাদেশকে কয়টা সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল। তাহলে এবার আমরা একটু সেক্টর নিয়ে পড়ি। দেখো, সেক্টর কয়টা সেক্টর ছিল? 11টা। এখন সাব সেক্টর কয়টা ছিল? সাব সেক্টর ছিল, মনে রাখবা যে এখন আমাদের জেলা কয়টা? 64টা না? তাহলে সাব সেক্টর ছিল তখন 64টা। তাহলে সেক্টর ছিল 11টা এবং সাব সেক্টর ছিল 64টা। সাব সেক্টর ছিল কয়টা? সাব সেক্টর ছিল 64টা। ওকে, এখন দেখো, এখন আমাদের এই সেক্টরগুলো নিয়ে আমি সম্ভবত সেক্টর নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম, তাই না? পড়াবো। এখন আমি একটু শর্টকাট পড়াই যাই, ঠিক আছে? সেক্টরগুলো একটু লিখাই যাই, তোমরা ওইখান থেকে তো মেবি আমি ক্লাস করাইছিলাম একটা সেক্টর নিয়ে। ওকে, তাহলে আমাদের সেক্টরগুলো নিয়ে আমরা যেটা পড়বো, 1 নং সেক্টর। 1 নং সেক্টরে তুমি মনে রাখবা যে 1 নংটা আমরা মনে রাখবো হচ্ছে গিয়ে 1 নং যেহেতু হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, তাহলে 1 নংটাই থাকবে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? আমরা ঢাকার কথা বলতে পারি, বাট আসলে আমাদের যুদ্ধের সময় ঢাকার চেয়েও আমাদের চট্টগ্রামটা ইম্পর্টেন্ট ছিল, কারণ ওইটা তো একটা সমুদ্র বন্দর ছিল। ওই সমুদ্র বন্দরে আমাদের হচ্ছে গিয়া যুদ্ধ, আমাদের হচ্ছে অস্ত্র, এগুলো হচ্ছে আমরা ইজিলি ইম্পোর্ট করতে পারতাম। তো এই কারণে আমাদের চট্টগ্রামটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল। তো 1 নংয়ে আমরা মনে রাখবো চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। এবং তুমি চট্টগ্রাম পাহাড় বলতে যে এলাকাগুলো বোঝো ওগুলো লিখে দিবা। পাহাড় কোনগুলো? আমাদের তিনটা, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন। এবং এর পাশাপাশি তুমি কক্সবাজার আর ফেনী, এই কয়টা একটু মনে রেখে দেবা, ঠিক আছে? তো এর মধ্যে হচ্ছে আমাদের চট্টগ্রামটা ইম্পর্টেন্ট, আমাদের কক্সবাজারটা ইম্পর্টেন্ট, এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট। তো তাও তুমি সবগুলো একবার একটু রিভাইজ দিয়ে যাবা। 1 নঙ্গে তাহলে কি কি পাইলাম আমরা? চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এবং ফেনী। তাহলে আমাদের হচ্ছে কি হচ্ছে বলো তো? তাহলে আমাদের হচ্ছে 1 নঙ্গে হচ্ছে আমাদের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এবং কক্সবাজার ও ফেনী। এর মধ্যে চট্টগ্রামটা মনে রাখো, তাহলে বাকিগুলো মনে থাকবে, আর ওদিক থেকে কক্সবাজার আর ফেনীটা মনে রাখো। আচ্ছা, এবং আরেকটা ইনফো মনে রাখো, তো এটা অতটা ইম্পর্টেন্ট না, যে আমাদের এই 1 নং সেক্টরটা এটা স্থলভাগের মধ্যে সবচেয়ে বড় ছিল। এমনিতে আমরা একটু পরে দেখবো না, আমাদের যে নৌ সেক্টরটা ছিল, হ্যাঁ, নৌ সেক্টরটা আমাদের 10 নং সেক্টরটা ওইটা সবচেয়ে বড় সেক্টর, বাট আমাদের স্থলভাগের মধ্যে আমাদের সবচেয়ে বড় সেক্টর হচ্ছে 1 নং সেক্টরটা। আচ্ছা, এরপর দেখো, এরপর আমাদের হচ্ছে গিয়ে 2 নং সেক্টর। 2 নং এবার আমাদের এরপর ইম্পর্টেন্ট যেটা ঢাকা। ঢাকা, এরপর হচ্ছে ঢাকার সাথে আর দুইটা একটু মনে রাখতে পারলে রাইখো, যে নোয়াখালী আর হচ্ছে গিয়ে কুমিল্লার বেশিরভাগ অংশ এবং ফরিদপুরের অল্প অংশ। তো এখান থেকে ইম্পর্টেন্ট বললেই ঢাকা, নোয়াখালীটা পড়বা। ওকে, তাহলে আমরা কি দেখলাম? 2 নঙ্গে আমাদের হচ্ছে ঢাকা, নোয়াখালী, ফরিদপুরের অল্প একটু অংশ এবং হচ্ছে কি কুমিল্লার মোটামুটি বেশিরভাগই অংশ। 3 নং সেক্টরে দেখো, 3 নং মনে রাখবা। 3 নঙ্গে হচ্ছে কি 2টা গঞ্জ। 3 নঙ্গে 2টা গঞ্জ। কি গঞ্জ? হবিগঞ্জ এবং কিশোরগঞ্জ। হবিগঞ্জ, কিশোরগঞ্জ। ওকে, এরপর আমাদের 4 নং
4 নং সেক্টরে কি কি হবে? 4 নং সেক্টর হচ্ছে আমাদের সিলেট, এই দুটো মনে রাখবা, 4 এবং 5 সিলেট। 4 হচ্ছে সিলেটের পূর্বাঞ্চল, সিলেটের পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল। তো সিলেটের পূর্বাঞ্চলটা হচ্ছে বেসিক্যালি আমাদের মৌলভীবাজার, মৌলভীবাজার, মৌলভীবাজার। এবং 5 নঙে আমাদের 5 নঙে হচ্ছে সিলেট, এটা হচ্ছে আমাদের সিলেটের পশ্চিমাঞ্চল, সিলেটের পশ্চিমাঞ্চল, পশ্চিমাঞ্চল। তো সিলেটের পশ্চিমাঞ্চল বলতে বোঝানো হয় আমাদের সুনামগঞ্জটাকে, সুনাম, কি লিখছি দেখো অবস্থা, সুনামগঞ্জ। তো মৌলভীবাজার এবং সুনামগঞ্জের বেসিক্যালি ব্যাপারটা কীরকম, আমাদের হচ্ছে গিয়ে সিলেটের যে আমাদের সিলেটের একটা সড়ক আছে বুঝছো, ডাউকি সড়ক নাম এটার। তো এই সিলেটের এই ডাউকি সড়ক এই আমাদের দুটো অংশকে, পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলকে দুইটা ভাগে ভাগ করছে। ভাগ করছে বলতে কি, এটা মানে ভাগ করা হয়েছে যে এই ডাউকি সড়কের পূর্ব পর্যন্ত, আগে পর্যন্ত হচ্ছে পূর্বাঞ্চল এবং পরের অংশটা হচ্ছে পশ্চিমাঞ্চল। তো পূর্বাঞ্চলটা হচ্ছে 4 নঙে এবং পশ্চিমাঞ্চলটা হচ্ছে 5 নং সেক্টরে থাকে। আচ্ছা, এরপর দেখো আমাদের 6 নং সেক্টর, 6 নং সেক্টর, 6 নঙে মনে রাখবা, 6 নং হচ্ছে আমাদের রংপুর এবং দিনাজপুর, কিন্তু ভুলে বলবা না, ঠিক আছে? রংপুর দিনাজপুর একসাথে চলে আসে, বাট এখানে আমাদের রংপুর এবং হচ্ছে গিয়ে ঠাকুরগাঁও, রংপুর এবং হচ্ছে গিয়ে ঠাকুরগাঁও, রংপুর ঠাকুরগাঁও। এটা আমি এরকম পড়তাম যে হচ্ছে গিয়ে রংপুর এবং হচ্ছে ঠাকুরগাঁও। আচ্ছা, এটা বেসিক্যালি হচ্ছে কি, এটা ওরকমভাবে ছন্দের চেয়ে বেশি মেইনলি হচ্ছে এই যে ঠাকুরগাঁওটা দিনাজপুর জেলার একটা অংশ, বাট ঠাকুরগাঁওটা ওরা হচ্ছে রংপুরের কাছে চলে গেছে, ঠিক আছে? তো এই কারণে আমাদের 6 নং হচ্ছে রংপুর এবং ঠাকুরগাঁও। 7 নঙে দেখো, 7 নঙে কী হবে তাহলে, এখানে যেটা রয়ে গেছিলো দিনাজপুর, দিনাজপুর। আবার এখানে একজন রাজা থাকবে যার নাম হচ্ছে রাজশাহী, ঠিক আছে? যার নাম কি? রাজশাহী। তাহলে 7 নঙে হচ্ছে আমাদের রাজশাহী এবং দিনাজপুর, রাজশাহী এবং দিনাজপুর। ওকে, 8 নংটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ 8 নঙে আমাদের আছে কুষ্টিয়া। কুষ্টিয়া কি আছে বলতো? কুষ্টিয়া আমাদের হচ্ছে মুজিবনগর সরকার। তা যদি বলে যে মুজিবনগর সরকার কয় নং সেক্টরে ছিল, তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো 8 নং। তাহলে এখান থেকে জাস্ট কুষ্টিয়াটা পড়ো, এবং আরেকটা পড়বো যে ফরিদপুরের আমরা অল্প একটু অংশ দেখছিলাম না 2 নঙে, ফরিদপুরের বাকি অংশটা হচ্ছে, ফরিদপুরের বাকি অংশটা মানে বেশিরভাগ অংশই হচ্ছে এই আমাদের 8 নঙে। ওকে, এরপর আমাদের 9 নং, 9 নঙে মনে রাখবা আমি, হ্যাঁ 9 নঙে আমি মানে হচ্ছে বরিশাল, আমাদের আশেপাশে যে জায়গাগুলো, খুলনা মানে হচ্ছে সুন্দরবনও কিন্তু তাহলে 9 নঙে, খুলনা। এরপর আমরা যদি বলি হচ্ছে গিয়া সাতক্ষীরা, হ্যাঁ সাতক্ষীরা, তারপর হচ্ছে আমাদের পটুয়াখালী, ভোলা, এগুলো তো বরিশালের মধ্যে, এরা সবই হচ্ছে 9 নঙে। ওকে, আচ্ছা আমরা একটু পরের পেজে যাই, এটা হচ্ছে আমাদের 9 নঙে। ওকে, এরপর আমাদের 10 নংটাও একটু ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট 10 নংটা, কারণ 10 নং হচ্ছে একটু স্পেশাল। এটা আমি ওই সময় মনে হয় পড়াইছিলাম যে ফুটবলে যে 10 নম্বর জার্সি যার থাকে সে একটু ইম্পর্টেন্ট হয়, ফুটবলে 10 নম্বর জার্সি যার থাকে। এটা ওই মোস্ট প্রবলি আমরা হচ্ছে আগের বার যখন পড়ছিলাম তখন এটা একটু বলছিলাম যে আমাদের 10 নম্বর জার্সি যার থাকে সে কি একটু ইম্পর্টেন্ট থাকে না? যেমন আমরা মেসির কথা বলতে পারি, নেইমারের কথা বলতে পারি, ফুটবল খেলা আমরা এটা দেখি। তো 10 নং সেক্টরটাও আমাদের হচ্ছে মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে ইম্পর্টেন্ট অথবা ইউনিক একটা সেক্টর ছিল, কারণ এই 10 নং সেক্টরটা বেসিক্যালি আমাদের ছিল হচ্ছে নৌ সেক্টর, এবং নৌবাহিনীর হচ্ছে গিয়ে আমাদের যে নিয়মিত যে সেক্টর কমান্ডার যারা ছিল, নৌবাহিনীর যারা হচ্ছে কি সদস্য ছিল, তারা বেসিক্যালি এই নৌ সেক্টরটা পরিচালনা করতো। এই কারণে দেখা যায় এই 10 নং সেক্টরে আমাদের নিয়মিত কোনো সেক্টর কমান্ডার নাই। একটু পরে আমরা দেখবো যে এক একটা সেক্টরে একজন সেক্টর কমান্ডার বা একাধিক সেক্টর কমান্ডার থাকতো, বাট এখানে আমরা 10 নং সেক্টরে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার পাওয়া যেত না। আচ্ছা, তাহলে এটা আমরা কি দেখলাম যে সব থেকে বড় সেক্টর এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সেক্টর এবং একটা ইউনিক সেক্টর কোনটা? 10 নং সেক্টর, যেটা হচ্ছে নৌ সেক্টর একটা। আচ্ছা, তাহলে 10 নং সেক্টর কি? 10 নং সেক্টর হচ্ছে আমাদের নৌ সেক্টর, নৌ সেক্টর। আরেকটা আমরা কি বললাম? নিয়মিত সেক্টর কমান্ডার, নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না, নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না, এবং এটা হচ্ছে সবচেয়ে বড় সেক্টর, সবচেয়ে বড় সেক্টর। মামা কেমন আছো তুমি? মামা তুমি আমাদের স্টুডেন্টদের বলো তোমরা কেমন আছো, তোমরা কেমন আছো? আর বলো যে তোমরা মন দিয়ে পড়াশোনা করবা, তোমরা মন দিয়ে পড়াশোনা করবা যেন তোমরা চান্স পাও। যেন তোমরা চান্স পাও। আচ্ছা, এরপর দেখো, এরপর আমরা 11 নং সেক্টরটা একটু দেখবো। 11 নং সেক্টরে আমরা দুই ভাইয়ের কথা মনে রাখবো, একটা হচ্ছে ময়মনসিংহ, আর আরেকটা হচ্ছে টাঙ্গাইল, ময়মনসিংহ, টাঙ্গাইল। এই দুইটা কি? এই দুইটা হচ্ছে আমার 11 নং সেক্টর, এবং এই যে দুইটা থেকে মনে রাখবা দুই ভাই, ঠিক আছে? ব্রাদার মনে রাখবা, কারণ 11 নং সেক্টরটাকে আমাদের বলা হয় ব্রাদার্স প্লাটুন, ব্রাদার্স প্লাটুন, ব্রাদার্স প্লাটুন, ব্রাদার্স প্লাটুন, ব্রাদার্স প্লাটুন। ওকে,
আচ্ছা, এখন এখন আমাদের সেক্টর তো গেল। সেক্টরের পর আমরা একটু পড়বো আরেকটি ইম্পর্টেন্ট, এবং আজকে কিন্তু আমরা বেশ কিছু মুখস্থ পড়া হয়েছে, ঠিক আছে? তো আমরা হচ্ছে আজকে এখন আর একটা জিনিস পড়াবো যেটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেক্টর কমান্ডার। কি পড়াবো? সেক্টর কমান্ডার। সেক্টর কমান্ডার। হ্যাঁ, দেখছো মামা, তুমিও পারো, ওরা পারবে না এগুলো পড়লে? বলো। কিন্তু মামা হ্যাঁ শুনো, নন আছে না, হ্যাঁ। ওই যে অনেশ্বর হবে থাকে। নঙে। হ্যাঁ, নং নং ননেশ্বর নং। হ্যাঁ, এই যে অনেশ্বর নং, দেখছো আমার স্টুডেন্টরা এখন পারবে তোমার জন্য। আচ্ছা, তো আমরা এখন একটু মামা আমরা একটু সেক্টর কমান্ডার শিখি, ঠিক আছে? আচ্ছা, তো সেক্টর কমান্ডারটা তোমরা যেভাবে শিখবা, সেক্টর কমান্ডার বেসিক্যালি কি, একটা সেক্টরের যে কমান্ডার ছিল, মানে যে মেইনলি ওই সেক্টরটাকে পরিচালনা করতো, তাকে তো আমরা সেক্টর কমান্ডার বলি। তো সেক্টর কমান্ডারটা আমরা কিভাবে পড়বো দেখো, আমরা একটা ছন্দ মনে রাখবো। ছন্দটা হচ্ছে, যদি মুখস্থ রাখতে পারো ছন্দ মুখস্থ রাখবা, আর যদি ছন্দ ছাড়াই পারো তাহলে ছন্দ ছাড়া পড়ো। আমি ছন্দ দিয়ে পড়ছিলাম, এবং আমি ছন্দ দিয়ে পড়াইতেছি। মামা দেখো তো হাত কাটতে গেছে। আল্লাহ, আচ্ছা দেখো, তো ছন্দটা আমরা কি পড়বো দেখো, জিয়ার জিয়ার খাস, হ্যাঁ, জিয়ার খাস 10 বানুর ওজন শূন্যতা। হ্যাঁ, এখন মনে হবে কি লিখলাম, তোমরা এরকম মুখস্থ করবা, জিয়ার খাস 10 বানুর ওজন শূন্যতা। জিয়ার খাস 10 বানুর ওজন শূন্যতা। যদি তোমরা একসাথে পড়তে চাও, আমি একসাথেই লিখে দিই, তাহলে দাঁড়াও একসাথে লিখি, তারপর আমরা আলাদা করবো আনে যে কোনটা কি পড়বো। তাহলে কি পড়বা, জিয়ার খাস 10 বানুর, মানে কি, জিয়ার, এই বানু মানে হচ্ছে বেগম, ঠিক আছে? জিয়ার 10 জন বেগম ছিল, যারা একদম তার হচ্ছে খাস, মানে তার কথাই মানতো। তাহলে জিয়ার খাস 10 বানুর ওজন শূন্যতা, এবং এদের কি হয়েছিল, ওজন শূন্যতা দেখা গেছিল, ঠিক আছে? ওজন শূন্যতা। তাহলে জিয়ার খাস 10 বানুর ওজন শূন্যতা। জিয়ার খাস 10 বানুর ওজন শূন্যতা। তো এখান থেকে আমরা কিভাবে মনে রাখবো দেখো, জিয়া 1, র 1, খা 2, স 3, দ 4, স 5, বা 6, নূর 7, ও 8, জন 9, শূন্য 10, তা 11। তাহলে আমরা কিভাবে পড়বো, আমি একটু তোমাদের নামগুলো লিখে দিচ্ছি, তাহলে তোমরা ইজিলি এটা মনে রাখতে পারবা। তাহলে 1 নং সেক্টরে যেটা মনে রাখবা, জিয়ার, জিয়া আর একটা কি, র, জিয়া আর একটা র। তাহলে এখানে আমাদের মেজর জিয়াউর রহমান, আর পরবর্তীতে ছিল রফিকুল ইসলাম। এটা কি হয়েছিল, ওই যে মেজর জিয়াউর রহমান পরবর্তীতে জেড ফোর্সে চলে গেছিলেন, তো তারপরে হচ্ছে রফিকুল ইসলাম নেতৃত্বে আসছেন, মানে ওটা লিডারশিপে আসছেন। তাহলে এক হচ্ছে মেজর জিয়াউর রহমান, আর একটা কি রফিকুল ইসলাম। এইখান থেকে আমরা মিলাইছিলাম যে জিয়া, আর এখান থেকে আমাদের র ছিল। ওকে, 2 নং সেক্টর আমরা কি দেখলাম, খা থেকে মনে রাখবা খালেদ মোশাররফ, মেজর খালেদ মোশাররফ, এবং এইটাই পরবর্তীতে আরও কিছু ছিল, এটা একটু মনে রাখতে পারো, এটিএম হায়দার। এটা অতটা ইম্পর্টেন্ট না, বাট এটাও একটু মনে রাখতে পারো যে এটিএম হায়দার পরবর্তীতে এটার হতে সেক্টর কমান্ডার ছিল, এটিএম হায়দার। ওকে, এবার আমাদের 3 নং সেক্টর। 3 নং আমাদের কি ছিল দেখো, এখানে স থেকে মনে রাখবা শফিউল্লাহ, কে এম শফিউল্লাহ, ঠিক আছে? কে এম শফিউল্লাহ। ওকে, এরপর 4 নং সেক্টর। 4 নং কি দেখতেছো, দ থেকে মনে রাখবা দত্ত, দ থেকে কি মনে রাখবা, দত্ত, মেজর চিত্তরঞ্জন দত্ত, চিত্তরঞ্জন দত্ত। আচ্ছা, এটা একটু দেখো, এই কে এম শফিউল্লাহর পরে এখানে আরো একজন ছিল, তার নাম হচ্ছিল নুরুজ্জামান। এটা অতটা ইম্পর্টেন্ট না, নুরুজ্জামান। এই নুরুজ্জামান হচ্ছে ANM, হ্যাঁ, আর একজন পরবর্তীতে নুরুজ্জামান পাবা আনে। তাহলে ANM নুরুজ্জামান পরবর্তীতে ছিল, এটা অতটা ইম্পর্টেন্ট না। ওকে, 4 নং এর পর 5 নং সেক্টর। 5 নং মনে রাখবা, 5 নং আমরা কি দেখলাম, দেখছি, থেকে মনে রাখবা শওকত আলী, মেজর মীর শওকত আলী। এবং এই শওকত আলীকে কি বলা হইতো জানো, শওকত আলীকে বলা হইতো টাইগার। হ্যাঁ, টাইগার লিডার বলা হইতো। শওকত আলীকে কি বলা হইতো, বলা হইতো টাইগার লিডার। ওকে, 5 নং আমরা দেখলাম।
এবার আমাদের 6 নং সেক্টর। 6 নং সেক্টর যেটা পড়বা, 6 নং আমরা কি দেখছিলাম দেখো তো, 6 নং আমাদের ছিল বা, বা বা থেকে মনে রাখবা বাসার, বা থেকে মনে রাখবে কি, বা থেকে মনে রাখবা বাসার, তাহলে এম কে বাসার, এম কে, এম কে বাসার, এটা আমাদের কয় নং গেল, 6 নং গেল। এরপর দেখো 7 নং সেক্টর, 7 নং সেক্টর, 7 নং এ মনে রাখবা, 7 নং আমরা কি দেখছিলাম, নূর দেখছিলাম, লেখার মনে রাখবা কাজী নুরুজ্জামান, কাজী নুরুজ্জামান, কাজী এ এন এম না কিন্তু, ঠিক আছে, হচ্ছে কাজী নুরুজ্জামান, কাজী নুরুজ্জামান। ওকে, 8 নং এ দেখো, 8 নং সেক্টর, 8 নং এ আমরা কি পেয়েছিলাম দেখো তো, 8 নং এ ছিল আমাদের ও, ও ও ও থেকে মনে রাখবা ওসমান চৌধুরী, মেজর আবু ওসমান চৌধুরী, তাহলে ওসমান চৌধুরী, ওসমান, ওসমান চৌধুরী, ওসমান চৌধুরী। 9 নং সেক্টরে দেখো, 9 নং কি বলা হয়েছে, 9 নং এ বলছে ওজন শূন্য। আচ্ছা, 9 নং এ বলছে জন, 9 নং কি বলছে জন বা জ, তাহলে জন থেকে মনে রাখবা জলিল, জন থেকে কি মনে রাখবা জলিল, ঠিক আছে, তাহলে 9 নং কি ছিল, 9 নং ছিল জলিল, মেজর আব্দুল জলিল। এখানে মেজর ওসমান চৌধুরী পরবর্তীতে একজন হয়েছিল যার নাম ছিল মঞ্জুর, হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট না, বাট একটু খাতা লিখে রাখতে পারো মঞ্জুর। ওকে, এরপর এরপর আমাদের 10 নং সেক্টর। 10 নং সেক্টরে দেখো আমাদের কি লেখা আছে, ওজন শূন্য, কি লেখা আছে শূন্য, শূন্য মানে হচ্ছে এখানে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার নাই, নিয়মিত সেক্টর কমান্ডার নাই। ওকে, এরপর দেখো 11 নং সেক্টর আমাদের, 11 নং, 11 নং আমরা শূন্য তা মানে তাহা থেকে মনে রাখবা তাহের, তাহের কি মনে রাখবা তাহের, পরবর্তীতে এখানে হামিদুল্লাহ হয়েছিল, ওটা লাগে না। 11 নং মনে রাখবা তাহের, 11 নং মনে রাখবা কি, 11 নং এ তাহের। ওকে, এরপর দেখো এইগুলো আমাদের গেল মোটামুটি সেক্টর কমান্ডারদের নাম। এখন পরবর্তীতে আমরা বললাম যে যে জিয়াউর রহমান জেড ফোর্সে চলে গেলেন, মানে কি, মানে হচ্ছে মুক্তিবাহিনীর 3টা স্পেশাল ফোর্স গঠন করা হয়েছিল, তাহলে এটা হচ্ছে আমাদের ফোর্স, এটা কি ফোর্স, স্পেশাল ফোর্স, হ্যাঁ, স্পেশাল ফোর্স। তো এটা মনে রাখবা 3টা ফোর্স গঠন করা হয়েছিল। এক নম্বরে হচ্ছে জেড ফোর্স, জেড ফোর্স, তারপর হচ্ছে আমাদের কে ফোর্স, কে ফোর্স, একটা ছিল এস ফোর্স। তো জেড ফোর্স হয়েছে, জেড ফোর্সের প্রধান ছিল আমাদের হচ্ছে মেজর জিয়াউর রহমান, জিয়াউর রহমান। কে ফোর্স মনে রাখবা কে এম শফিউল্লাহ, কে এম শফিউল্লাহ। এবং এস ফোর্স মনে রাখবা, এস ফোর্স হচ্ছে আচ্ছা এইটা একটু ভুল হয়েছে দেখো, এস ফোর্স কে ফোর্স, এস ফোর্সে মনে রাখবা এই শফিউল্লাহ, ঠিক আছে, শফিউল্লাহর এস ফোর্স। আর কে ফোর্সে মনে রাখবা খালেদ মোশাররফ, খালেদ মোশাররফ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এইটা এইটা এইটা, তাহলে জেড ফোর্সে জিয়াউর রহমান, এস ফোর্সে কে এম শফিউল্লাহ, এবং কে ফোর্সে হচ্ছে খালেদ মোশাররফ, খালেদ মোশাররফ। আচ্ছা, এরপর এরপর আমরা আরেকটা বলতে পারি যে মুক্তি বাহিনী, হ্যাঁ, মুক্তি বাহিনী, মুক্তি, আমরা একটু যোদ্ধাদের কথা আজকে বলে শেষ করি। মুক্তি বাহিনী, তো মুক্তি বাহিনীতে যেটা মনে রাখবা, মুক্তি বাহিনী হচ্ছে গিয়া 1971 সালের 4 এপ্রিল, কত তারিখে, 1971 সালের 4 এপ্রিল আমাদের হচ্ছে মুক্তিবাহিনী প্রতিষ্ঠিত নেতৃত্ব মানে গঠন করা হয়, এম এ জি ওসমানীর নেতৃত্বে গঠন করা হয় হবিগঞ্জে। হবিগঞ্জ, হবিগঞ্জ কিন্তু চার জন্য বিখ্যাত, বুঝছো, তো হবিগঞ্জের তেলিয়াপাড়া, তেলিয়াপাড়া চা বাগানে আমাদের হচ্ছে ওসমানীর নেতৃত্বে, ওসমানীর নেতৃত্বে আমাদের এই হচ্ছে আমাদের মুক্তিবাহিনী গঠন করা হয়। এর 7 দিন পর, 4 এপ্রিলের পর 7 দিন, 11 এপ্রিল, 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হইলো, তার পরের দিন 11 এপ্রিল এটা হচ্ছে গিয়ে আমাদের নাম চেঞ্জ করে মুক্তিবাহিনী নাম করা হয়, মুক্তিবাহিনী নামকরণ করা হয়। তো এইটা আগে যে নাম ছিল এটা হচ্ছে মুক্তি ফৌজ ছিল, কি নাম ছিল, মুক্তি ফৌজ। তো 7 দিন পর 11 এপ্রিল এর নামকরণ করা হয় মুক্তিবাহিনী, মুক্তিবাহিনী। তো আমরা যদি একটু একটা লিস্ট আকারে পড়তে চাই তাহলে যে ব্যাপারটা এরকম হবে, দেখো যে আমাদের মুক্তি ফৌজ, মুক্তি
ফৌজ। মুক্তি ফৌজ হয়েছে আমাদের 1971 সালের 4 এপ্রিল। হ্যাঁ, মুক্তি ফৌজ। 7 দিন পর মুক্তি বাহিনী। মুক্তি বাহিনী এটা হচ্ছে 1971-এর 11 এপ্রিল। 11 এপ্রিল। আচ্ছা, এরপর যেটা পড়বা, এই মুক্তি বাহিনীর আমাদের দুইটা ভাগ ছিল, ঠিক আছে। এক ভাগে ছিল হচ্ছে গিয়া নিয়মিত বাহিনী, আরেক ভাগে ছিল অনিয়মিত বাহিনী। অনিয়মিত বাহিনী। অনিয়মিত বাহিনীটা মূলত ছিল ছাত্র যুবক যারা হচ্ছে গিয়ে অতটা ট্রেন্ড ছিল না। হ্যাঁ, ট্রেন্ড ছিল না, তো ওরা হচ্ছে গেরিলা পদ্ধতিতে হচ্ছে গিয়ে অতর্কিত হামলা করতো, গেরিলা পদ্ধতিতে। আচ্ছা, এবং এদেরকে বলা হয়তো গণবাহিনী। গণবাহিনী বা ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটার, এফএফ। এবং এই যে আমাদের এই নিয়মিত বাহিনীতে ছিল বেসিক্যালি আমাদের হচ্ছে গিয়ে ধরো তখন যে ইস্ট পাকিস্তান রাইফেল ছিল, ইপিআর এর সদস্য, তারপর হচ্ছে বর্তমান নাম হচ্ছে বিডিআর, ঠিক আছে। এবং হচ্ছে গিয়া নৌবাহিনী, সেনাবাহিনী, এরা ছিল এখানে। নৌবাহিনী এদের নিয়ে আমাদের হচ্ছে গিয়ে এই নিয়মিত বাহিনী গঠন করা হয়েছিল। ওকে, এখন আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকুক। আমারও কষ্ট হয়ে গেছে, অনেক সময় কথাবার্তা বলতেছি। আমাদের তো মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কিছু ক্লাস লাগবে, আরও 2-3টে ক্লাস হয়তো লাগবে। তো আমরা হচ্ছে গিয়ে নেক্সট ক্লাসে আমরা বাকি পার্টটা আবার পড়া শুরু করবো, ঠিক আছে। আজকে এই পর্যন্ত মোটামুটি থাকুক। তো সবাই ক্লাস করো এবং কালকে এক্সাম দিও, এবং হচ্ছে গিয়ে একটু মনোযোগী থাইকো সবাই কয়টা দিন, ঠিক আছে। আমি আর কয়েকটা দিন বাসায় আসছি, তারপর আমাদের লাইভ ক্লাস তো শুরু হয়ে যাবে না। তো আজকে আমাদের এই পর্যন্ত, টাটা। কি করলাম এটা? ওকে, আজকে কয় তারিখ আমাদের? 16 ডিসেম্বর, তাই না? 16, 12, 24। তো সবাই বিজয় দিবসের শুভেচ্ছা, এবং সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।